আছে প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে গণভোট নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে। গণভোটের ভিত্তি কি অথবা যে প্রক্রিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছে তার কাস্টিং নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। এসবের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ আমরা পেতে যাচ্ছি বা নতুন সরকার, সেই সরকারের জন্য এই রেফারেন্ডামের রায় মানা কতটা বাধ্যতামূলক, আদৌ মানা হবে কিনা, না মানলে কি হবে, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, অ্যাডভোকেট মনজির মোরশেদ। অ্যাডভোকেট মনজির মোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। গণভোট নিয়ে অনেক কিছু হচ্ছে, গত কয়েক মাস ধরেই হচ্ছে। এখন সেটি তো অনেক বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি। যে প্রক্রিয়া গণভোট অনুষ্ঠিত হয়েছে, প্রথমে আমি একটু জানতে চাচ্ছি যে নানান ধরনের বিতর্ক আছে এটি নিয়ে, কাস্টিং নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। আপনার কাছে কি মনে হয়, যেই কাস্টিংটা হয়েছে এবং যে প্রক্রিয়ায় হয়েছে, পাশাপাশি যা শোনা যাচ্ছে, সেটি সম্বন্ধে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে কিনা যদি এই গণভোটের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয়? ধন্যবাদ আপনাকে। এইটি বিতর্কের প্রয়োজন নাই। আমি প্রথম থেকে বলছি যে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই। অতএব দেশ যদি সংবিধান অনুসারে চলে তাহলে এই গণভোটের কোনো মূল্য নাই আইনগত ভিত্তি। দ্বিতীয়ত, তারা একটা আইনগত ভিত্তি করার জন্য চেষ্টা করেছেন, সেটা হলো রাষ্ট্রপতির মাধ্যমে একটা আদেশ জারি করেছেন। আপনি জানেন যে পার্লামেন্ট যখন থাকে না, রাষ্ট্রপতির ক্ষমতা হলো অর্ডিন্যান্স জারি করা, এবং সে অর্ডিন্যান্স উনি এমনভাবে জারি করতে পারেন যে অর্ডিন্যান্সের ভিতরে সংবিধান পরিপন্থী বা সংবিধানের কোনো বিধানকে অকার্যকর করে সেই রকম কোনো বিধান উনি অর্ডিন্যান্সে জারি করতে পারেন না। সেই কারণে দেখেন, অর্ডিন্যান্স জারি করে তারা যে শব্দটা লিখেছে সেটা হলো জুলাই সনদ সংবিধান সংশোধন 2025। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কি সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে? এটা একজন আইনের যে ছাত্র, সে যদি কোর্টে না যায়, প্র্যাকটিস নাও করে, তাহলে তো এটা বোঝার কথা। কিন্তু আইন উপদেষ্টা, আইনের প্রফেসরও এটা কেন বুঝলেন না, আমি এটা বলতে পারি না। কাজে এটা বোঝে না তা বলবো না, আমি মনে করি যে এটা মেলাফেডি করা হয়েছে, উদ্দেশ্যমূলক করা হয়েছে। কারণ যেখানে রাষ্ট্রপতির কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই, এক্সেপ্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে, সচিব ট্রান্সফার হলো, সচিবকে ট্রান্সফার রাষ্ট্রপতির আদেশ ক্রমে। এই যে আদেশটা জারি করেছেন, ওনারা রেফারেন্স হিসেবে হয়তো নিয়েছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় যখন সরকার গঠন হলো, রাষ্ট্রপতি করে বঙ্গবন্ধুকে প্রধান করে সরকার গঠন হলো, কিন্তু দেশে তখন সংবিধান নাই, মুক্তিযুদ্ধ চলছে, কিন্তু এটারও তো একটা নির্দেশনা দরকার হয়। তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার শুরু হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার 1, প্রেসিডেন্সিয়াল অর্ডার 2, এই করে করে মুক্তিযুদ্ধটা পরিচালিত হলো। এবং সংবিধান যেদিন হয়েছে সেদিনই সকল প্রেসিডেন্সিয়াল অর্ডার গুলোকে তখন এটিকে বাতিল করা হয়েছে, এবং ওর পর থেকে দেখবেন প্রেসিডেন্ট আর কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন নাই। তবে আবার ব্যতিক্রম আছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার না, সেটা হলো মার্শাল ল অর্ডার। যখন সংবিধান সাসপেন্ড থাকে, দুইবারই হয়েছে, 75-এর পরে একবার হয়েছে, আবার এরশাদের সময় হয়েছে, সংবিধান সাসপেন্ড। অতএব তখন তারা এমএলও, মার্শাল ল অর্ডিন্যান্স 1, 2, 3 এভাবে করে দেশ পরিচালনা করতেন। যখন ক্ষমতায় আসার পরে ওইটাকে আবার তারা করতেন, পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী যেটা আমরা বলি, এটি হলো এই দুইটা বিষয়। তো এখানে এখন যারা এটা করেছেন তাদের সংবিধান সম্পর্কে নিশ্চয়ই, আমি তো ওখানে কোনো সিনিয়র প্র্যাকটিশনার লয়ার দেখি নাই, কাজে আমি বলবো যে সেখানে তাদের এই সামগ্রিকভাবে আইন অর্ডিন্যান্স কিভাবে কি করতে হয়, তাদের হয়তো যে তাদের যে নলেজ, সে ব্যাপারে নিশ্চয়ই তাদের ঘাটতি ছিল। যদি ঘাটতি না থাকে তাহলে প্রেসিডেন্টকে দিয়ে এভাবে কিভাবে অর্ডারটা করেন? আর প্রেসিডেন্ট কিন্তু নিজেও একটা অন্যায় কাজ করেছেন, এটা অবশ্য ভিন্ন কথা। এখন তার ইমিউনিটি আছে, কিন্তু একসময় কিন্তু এই অর্ডারটা যদি প্রেসিডেন্ট সাইন করে থাকেন, এই অর্ডারের কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হতে পারে যে সে কেন সংবিধান পরিপন্থী একটা আদেশ জারি করছেন। তবে তার যদি ডিফেন্স থাকে, যেটা তো আমি তো হাত পা বাঁধা আমার, যেটা উনি আগে বলেছেন আমার সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, তো সেই ডিফেন্স উনি নিতে পারবেন। ডিফেন্স নিলে হয়তো তখন কিছু হবে না। কিন্তু এই যে একটা বেআইনি জিনিস, যেটা আপনার বলা হচ্ছে যে আপনার হ্যাঁ না ভোট, এটা প্রথম থেকে আমি বলছি এটা তো কোনো আইনগত ভিত্তি নাই। এবং তারা ওই ইভেন কি ইলেকশন কমিশনারের কি কি ক্ষমতা, সেখানেও আপনি দেখবেন সংবিধানে বলা আছে ইলেকশন কমিশনের ক্ষমতা কি। রাষ্ট্রপতি নির্বাচন করবে, পার্লামেন্ট নির্বাচন করবে, এবং সীমানা নির্ধারণ করবে, এবং আপনার মহিলা আসন যেগুলো নির্ধারিত হয় সেগুলোর ব্যাপারে নির্বাচন করবে। এ কতগুলো নির্দিষ্ট ক্ষমতা। ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ইলেকশন কমিশনের ক্ষমতা নাই। হ্যাঁ না ভোটেরও ওনার কোনো ক্ষমতা নাই, এখানে কোথাও বলা নাই।
আর যেটা বলা নাই সেটা উনি কিভাবে করেন, তারপরে সেটা ওই তাহলে আলাদাভাবে করে। হ্যানা ভোটটা তাহলে কার মাধ্যমে পরিচালিত হবে? না, হ্যানা ভোট হ্যানাবোর্ড, নির্বাচিত। হ্যানাবোর্ড তো ইলেকশন কমিশনই, যেহেতু ইলেকশন কমিশনের উপরে ওই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটি দেখিয়ে ইলেকশন কমিশনকে বলা হয়েছে এটা সরকারি আদেশ, এবং সেইভাবে উনি করেছেন। কিন্তু সেইভাবে করলে তো হবে না, প্রত্যেকটা আইনের রুটে যেতে হবে আপনাকে। আইনের যদি রুটে গলত থাকে তাহলে সবকিছু নাল অ্যান্ড ভাইড হয়ে যায়। আপনি দেখেন না, সংবিধান 16তম সংশোধনী 2/3 মেজরিটির সংসদে পাশ হলো, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে আমি যখন চ্যালেঞ্জ করলাম, এটা দেখা গেল যে এটা সংবিধান পরিপন্থী হয়, বিচার বিভাগের স্বাধীনতার হস্তক্ষেপ হয়, এইগুলো কারণে কিন্তু এটা বাতিল হয়ে গেল। অতএব এইভাবেই আপনার এই হ্যানা ভোটের যে কাগজগুলো তারা তৈরি করেছেন, এটার কোনো আইনগত ভিত্তি নাই, আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে। প্লাস এইটার হয়তো খুব প্রয়োজন হবে না, কারণ হলো এই বিতর্কের দরকার হবে না কেন, আমি দেখেন গতকালকে ভোটে জেতার পরে যারা 2/3 মেজরিটি পেয়েছেন, তার কাছ থেকে একজন নেতার বক্তব্য অলরেডি এসছে, আমরা আলোচনার সময় এবং আমাদের ইস্তেহারে এবং আমাদের 31 দফায় যা যা কমিটমেন্ট করেছি সবগুলো আমি বাস্তবায়ন করব। অর্থাৎ ওনারা কিন্তু এইটার কোনো গুরুত্ব দেন নাই। কেন গুরুত্ব দেন না? কেন ওনারা জানেন যে ওনারা এর আগে ওনাদের পক্ষ থেকে দুইজন বর্ষিয়ান নেতা বিএনপির, যারা নাকি সংবিধান বোঝেন, তাদের কাছ থেকে আগে ওনারা বহুবার বলেছেন সংবিধান এভাবে পরিবর্তন করা যায় না, সংবিধান পরিবর্তন করতে হয় পার্লামেন্টে, আর্টিকেল 42-তে, এবং সেখানে 2/3 মেজরিটিতে। অতএব ওনাদের ধারণা আছে এবং ওনারা সেটা করবেন সেইভাবেই। সেটা হলো যে সংখ্যাটা বলেছেন 4 কোটি ভোট পেয়েছে, তাই না? তা 4 কোটি যদি ভোট পায়, সংবিধানটা কার? বাংলাদেশের জন্য তো বড় ধরনের পরিবর্তন, একদম ক্যারেক্টার চেঞ্জ। এবং এটা মূল উদ্দেশ্য হলো যে মুক্তিযুদ্ধের সংবিধানটাকে কিভাবে ডিলিট করে দেওয়া যায়, আসল উদ্দেশ্য হলো এইটা। এটার পিছনে একটা মুক্তিযুদ্ধ বিরোধীদের একটা ভূমিকা আছে। এবং এই যে আপনি বললেন 4 থাকবে, ভোটার কত? 12 কোটি। তাহলে 1 ভাগের লোকের সম্মতি নিয়ে আপনি পুরো ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবেন? তাও তো আপনি করতে পারবেন না, ওটা তো লজিক্যালি হবে না। আমি আইনগত জায়গা থেকে আরেকটি প্রশ্ন আরাইজ করতে চাই, যদিও আপনি খানিকটা এর মধ্যে ধারণা দিয়েছেন। বিএনপির কোন কোন শীর্ষ নেতা বলছেন যে তারা কিভাবে সংস্কার করবে, তাদের যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী, এবং রেফারেন্ডামকে একেবারে লেস ইম্পর্টেন্ট ইনডিরেক্টলি দেওয়ার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যেই ভোটই পড়ুক না কেন, যত বিতর্কের সঙ্গে অনুষ্ঠিত হোক না কেন, হয়েছে, গেজেট প্রকাশ করা হয়ে গেছে অলরেডি গণভোটের। তো তারা ব্রুট মেজরিটি পেয়েছে 2/3 পেয়েছে। এই জায়গা থেকে তারা কি এই রেফারেন্ডাম মানতে বাধ্য? জি, আমি ধরে নিলাম বৈধ। আমি যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ধরে নিচ্ছি বৈধ, মানে অবৈধ বিষয়টা আমি অমিট রেখে বৈধতার জায়গা থেকে আসছে যে এই রেফারেন্ডামটি বৈধ। সেই বৈধ জিনিসও কি সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে তারা মানতে বাধ্য, নাকি তারা যদি এখন সংসদে নতুন কোনো প্রপোজাল নিয়ে আসে যে যেহেতু তারা referendum আমরা কিনা, আমি যদি বৈধ, আমি মানে অপশনাল কথা বলছি আর কি। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন ধরে নিলাম তর্কের খাতিলে বৈধ, তাই না? সবকিছু বৈধ। এখন এইটা সংসদের উপরে বাধ্যতামূলক কিনা। দেখুন, এই কয়েকদিন আগে একটা জাজমেন্ট হয়েছে, যেটা বদিউল আলম মজুমদার সাহেব সংবিধানের 15তম সংশোধনী চ্যালেঞ্জ করেছিল, এবং সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে কোর্ট বৈধ বলেছে এবং 15তম সংশোধনীটাকে অবৈধ ঘোষণা করে আরো কিছু নির্দেশনা দিয়েছেন। ওই জাজমেন্টই একদম লেটেস্ট জাজমেন্ট, এর আগেও জাজমেন্ট আছে, জাস্টিস ফারা মাহবুবের জাজমেন্ট, এবং সেখানে সে ওইখানে এই কথাটা বলেছেন যে ভবিষ্যৎ পার্লামেন্টকে কোনো বাইন্ডিং করা যায় না যে তোমাকে এটা করতেই হবে। পার্লামেন্ট এমন একটা স্বাধীন প্রতিষ্ঠান যে এটাকে আপনি বাধ্য করতে পারবেন না। যে আগে ইভেন কি আপনি যদি এই আপনার যে ম্যানিফেস্টো আছে, ম্যানিফেস্টো অনুসারে যদি আপনি পার্লামেন্টে নাও করেন, সেখানে জনগণের কাছে জবাবদিহি করবেন, কিন্তু পার্লামেন্টকে আপনি বাধ্য করতে পারবেন না। পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি, ধরেন সাপোজ বিএনপি জিতছে, বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো, এখন 2/3 মেজরিটি যদি না হয়, তাহলে ওটা তো আইন হবে না। তো সেই ক্ষেত্রে এখানে পার্লামেন্টের উপরে কোনো ফোর্স করা যায় না, বাধ্যবাধকতা করা যায় না, এটা স্বাধীন জায়গা। ইভেন ওখানে যে আলোচনা হয়, বিচার বিভাগ নিয়েও যে আলোচনা হয়, সেটিও কিন্তু আপনার তাদের একটা প্রোটেকশন আছে, সেটা বাইরে, সেখানে রেফারেন্স হিসেবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আমি বললাম যে আদালত আমলার বিষয়, যেখানে ইভেন এই ক্ষমতাও তাদের আছে, যেখানে তারা আলোচনা করবেন
কিন্তু সেই আলোচনার কারণে যদি আদালত অবমাননা হয় সেটাও তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া যায় না, কারণ পার্লামেন্টারি প্রসিডিং এবং পার্লামেন্টের কার্যক্রমের জন্য আলাদা প্রোটেকশন আছে। অতএব এইখানে হ্যাঁ না ভোট হলো কি হলো না, জিতলো কি জিতলো না, পার্লামেন্টের উপর এইটার কোনো বাধ্যবাধকতা বাইন্ডিং নাই। এবার পার্সোনাল জায়গা থেকে একটু প্রশ্ন করি, আপনিও দেশের নাগরিক, সিনিয়র সিটিজেন, সেই অবস্থান থেকে, আমি মানবাধিকার কর্মী বা আইনজীবী এই সব জায়গা থেকে প্রশ্ন করছি না, আমি সিনিয়র সিটিজেন হিসেবে আপনার কাছে প্রশ্ন করি যে যেই গণভোটটি অনুষ্ঠিত হয়েছে, যে প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে, যে প্রক্রিয়ার রেজাল্ট আউট হয়েছে, আপনার কাছে মনে হয় যে এটি বিতর্কের বাইরে অনুষ্ঠিত হয়েছে নাকি যথেষ্ট বিতর্ক রয়েছে? প্রক্রিয়া, ভোটের রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া। রেজাল্টের প্রক্রিয়া তো আমাদের তো বলার দরকার নাই। আপনার তো, আমরা গতকালকে ভোট হওয়ার পরেই কিন্তু আমিও তো টেলিভিশনে ছিলাম, বলেছিলাম যে হ্যাঁ ভোট ভালোই হয়েছে, হয়েছে, কিন্তু এখন তো আমাদের বলার দরকার নেই। আজকে টেলিভিশন দেখেন, আজকে তো জামাত ইসলামের থেকে, এনসিপি থেকে এবং বিএনপির দুই একজন ক্যান্ডিডেট সবাই তো বলছে যে ভোটের মধ্যে জালিয়াতি হয়েছে। তবে এটা তো একটা প্রশ্ন আসছে, সেখানে হলো ভোট যারা দিতে গেল সেখানে আপনার যা সংখ্যা, সেখানে ভোটারের সংখ্যার চেয়ে গণভোটের সংখ্যা কিন্তু বেশি। তো এখানে কিন্তু একটা প্রশ্ন আসলো, কোত্থেকে আসলো এটা? এটা কি কেউ এক্সট্রা লাগিয়ে দিল, ঢুকিয়ে দিল কিনা? এই প্রশ্ন তো যে কোনো নাগরিক করতেই পারে, কারণ পার্সেন্টেজ কিন্তু ডিফারেন্ট, তাই না? পার্সেন্টেজ কিন্তু ডিফারেন্ট, কিন্তু পার্সেন্টেজ হওয়ার কথা ছিল কম, কারণ অনেকে কিন্তু এই জটিলতার কারণে হ্যাঁ না ভোট তারা দিবে না। কেন, হয়তো দেখা গেল 10টার মধ্যে সে একটা না, অতএব সেখানে হ্যাঁ দিতে পারে না। আবার একটা না দেখে পুরাটা না দিতেও পারে না, অতএব ওটাকে ওমিট করবে, ভোট দিবে না। সেদিক থেকে ভোট হওয়ার কথা ছিল গণভোটের সংখ্যা কম, কিন্তু ওনারা এটা দেখা গেল যে এটা বাড়িয়ে দিচ্ছেন, বেশি হয়েছে। এটা কিভাবে হলো সেটাও তো একটা আমার সকলের মনে একটা সন্দেহ ঢুকে গেছে। যে বিষয়টা জানতে চাই, আপনি মাঝে বলছিলেন যে এটি যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে পারে, রাষ্ট্রপতিরও হয়তো তার নিজেকে ডিফেন্ড করার জায়গা আছে, যে তাকে প্রেসার ক্রিয়েট করে এটি করা হয়েছে। সেই প্রেসার প্রয়োগকারীদের বিরুদ্ধে কি কখনো মামলা নেওয়া যাবে, মানে আদালতে আশ্রয় নেওয়া যাবে, যেটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, এবং রাষ্ট্রপতি যদি সেখানে সাক্ষী হয়ে যান যে আমাকে প্রেসার করা হয়েছে, সেই ক্ষেত্রে কি কোনো আইনগত আহ আহ, সাহায্য মানে আইনের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে কিনা বিক্ষুব্ধ কোনো ব্যক্তির? হ্যাঁ দেখুন, সেটা তো অবশ্যই, কারণ আপনি যখন একটা মামলা আনবেন একজনের বিরুদ্ধে, যেই আদেশটা উনি অবৈধভাবে জারি করেছেন, উনি এখতিয়ার বহির্ভূত জারি করেছেন, তা নিশ্চয়ই সেটা তদন্ত হবে। তদন্ত হওয়াকালীন যদি আসে প্রশ্ন যে না এটা আমি তো, আমাকে জোর করে করানো হয়েছে, তখন যিনি করিয়েছেন তার নামও আসবে। এটা তো আসাটা খুবই স্বাভাবিক। এবং এটা যে আজকে কাল কি হবে তা তো না, এটা যে একদিন হবে এই আলোচনাটা, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি তো বাংলাদেশের আইন আইন মানে আইনজীবীদের আন্দোলন এবং বিচার বিভাগের ইতিহাসটা তো আমরা দেখছি। বিশেষ করে 37 ইয়ার্স আমি প্র্যাকটিস করি, এই আদালতে বহু মামলা মোকদ্দমা দেখেছি। আপনি জানেন বঙ্গবন্ধু হত্যার মামলাও তো 20 বছর পরে এসে এফআইআর হলো, তাই না? এবার এই যে 5ই আগস্টের পরে বিএনপির বহু জায়গায় বিএনপির অফিস টফিস ভাঙা হয়েছিল, 5 বছর 7 বছর 10 বছর পরেও মামলা হয়েছে। তো এগুলো তো হওয়ার সুযোগ আছে, সময় সুযোগ আসলে সেটা যে হবে এ ব্যাপারে আমার একটা বিশ্বাস যেটা হবে, কারণ বাংলাদেশে তো সবাই খুব কনসার্ন, এবং এই মামলা মোকদ্দমা এখন খুব বেশি করতে অনেকে খুব ইন্টারেস্ট ফিল করে। একটা আইনগত, এখন দেখেন না প্রায় রিট হয়, একটু চুন থেকে খসে পড়লেই কিন্তু একটু রিট হয়ে যায়। এই ধরনের একটা মারাত্মক বড় ধরনের